আসসালামু আলাইকুম। আমি মুক্তা আছি আপনাদের সাথে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন। আশা করছি সকালে আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ফজরের নামাজের পর থেকে আজকের ব্লগ ভিডিওটা শুরু করে দিয়েছি। আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। প্যানকেক তৈরি করে নিচ্ছি। সোহা সিয়ামকে স্কুলে টিফিন দিয়ে দিব আর আমাদের জন্য অন্য একটা নাস্তা তৈরি করে নিব। ওরা কিছুটা পরিমাণ খেয়ে যাবে, আবার কিছুটা পরিমাণ টিফিনে দিয়ে দিব। অনেক সময় টিফিনটা মাঝে মাঝে আগের দিন রাত্রেই তৈরি করে রেখে দিই, আবার অনেক সময় দেখা যায় সকালবেলা ভোরে উঠে টিফিনটা তৈরি করে থাকি। তো যেদিন আগের দিন তৈরি করে রেখে দিই সেদিন একটু টেনশন ফ্রি থাকি, আর যেদিন সকালবেলা তৈরি করতে হয় সেদিন রাত্রে থেকে চিন্তা করে রাখি যে সকালে টিফিনটা কি বানানো যায় বা কি দেওয়া যায়। ওরা যেহেতু দুজনের দু রকমের চাহিদা, তো দুজনের জন্য দুভাবে বানিয়ে নিতে হয়। তো কিছু কিছু টিফিন আইটেম আছে যেগুলো ওরা দুজনেই পছন্দ করে, যেমন ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, প্যানকেক। ওগুলো তৈরি করে নিলে দুজনকে দিয়ে দেওয়া যায়। প্যানকেক বানানোর জন্য রাত্রে নর্মাল ফ্রিজ থেকে 2টা ডিম নামিয়ে রেখেছিলাম, যেহেতু প্যানকেক তৈরি করার ক্ষেত্রে ডিমটা রুম টেম্পারেচারে থাকতে হয়। তো 2টো ডিম নিয়ে নিয়েছি, 1 কাপ চিনি আর বেকিং পাউডার, লবণ, 1 কাপ দুধ। সাধারণত যেসব উপকরণ দেওয়া হয় সবগুলা দিয়ে ভালোভাবে মিক্স করে আবার প্যানকেকগুলো একে একে তৈরি করে নিচ্ছি। প্যানকেকের নিচের সাইডটা একটু সাদা সাদা বাবলসের মতো হয়েছে। এটা হওয়ার কারণ আছে, যেহেতু তাড়াহুড়ো করে টিফিনটা তৈরি করে নিয়েছি আর 6টার দিকে সোহার ভ্যান চলে আসে। তো সেক্ষেত্রে তাড়াহুড়ো করতে গিয়ে ময়দাগুলো আর চালা হয়নি। শুকনো উপকরণগুলো চেলে দিলে এই সমস্যাটা আর হয় না। নিচের সাইডটা কিন্তু খুব সুন্দর একই পর্যায়ে কালারটা আসে। এখানে প্যানকেকগুলো 2 শেপের বানিয়ে নিয়েছি। কয়েকটা একটু বড় করেছি, আবার কয়েকটা একটু ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। সোহাকে স্কুলে বিদায় দিয়ে চলে এসেছি আমাদের নাস্তার প্রিপারেশন করে রাখতে। তো আজকে পরোটা বানাবো। পরোটার জন্য এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। চিনি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ মতো। চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু চা দিয়ে খাওয়া হবে। সয়াবিন তেল, লবণ আর এগুলো দিয়ে ভালোভাবে একটু ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। এরপর কুসুম গরম পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিব। ডোটা যত বেশি পারফেক্ট হবে পরোটাগুলো তত বেশি ফুলকো এবং সেই সাথে সফট হবে। ডোটা মেখে এখন রেখে দিব। তো বানাবো আরও অনেকটা সময় পরে, তার মধ্যে আমি অনেকগুলো কাজ করে নিব। এই ডোটা যত বেশি রেস্টে রাখা যাবে তত বেশি পরোটাগুলো সুন্দর হবে। তো এগুলো মেখে একটা সাইডে রেখে দিচ্ছি। 1-1.5 ঘন্টা রেস্টে রেখেছিলাম। ততক্ষণে আমি আরও অনেক কাজ করেছি, টুকিটাকি কাটাকুটির কাজ করে ফেলেছি এর মধ্যে। এরপর পরোটাগুলো বানিয়ে নিয়েছি। প্রথমে রুটির মতো করে একটু বেলে নিয়েছি, এরপর একটু তেল ব্রাশ করে দিব। তেলটা ভালোভাবে পুরো রুটিতে ছড়িয়ে দিব। এরপর উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে দিব, এতে করে পরোটাটা লেয়ার লেয়ার হবে। চাইলে এখানে যে যার মতো শেপ দেওয়া যায়, গোল শেপও দেওয়া যায়, আবার চারকোনা শেপও করা যায়। তো আমি চারকোনা বাসটাই করে নিচ্ছি। আর প্রথমে এভাবে একটু ভাঁজ করে রেখে দিব আরও কিছুক্ষণ রেস্টের জন্য। তো এভাবে রেখে দিলে কিন্তু পরোটাগুলো বেলার পর ছোটো হয়ে আসবে না। অনেক সময় দেখা যায় পরোটা বেলে নেওয়ার পর ছোটো হয়ে আসে। আমার আজকের ভিডিওটা যদি দেখতে দেখতে আপনার কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি প্রেস করে রাখতে পারেন। কাজটি যদি আপনি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবগুলো পরোটা এভাবে বানিয়ে নিয়ে বাজ করে রেখে দিয়েছিলাম আরও কিছুটা সময় রেস্টের জন্য। এরপর যখন এভাবে ফাইনাল বেলাটা দেওয়া হবে তখন কিন্তু আর ছোটো হয়ে আসে না। একটা পরোটা বেলতে বেলতে তাওয়াটাও গরম করতে বসিয়ে দিয়েছি। তাওয়াটা ভালোভাবে গরম হয়ে গেলে একটা বেলে সাথে সাথে একটা সেঁকে নিব। সবগুলা পরোটা একসাথে বেলে রেখে দিই না, এভাবে একটা বানিয়ে একটা সাথে সাথে সেঁকে নিই। এতে করে পরোটাগুলো কিন্তু খুবই সুন্দর হয়, একটার সাথে একটা লেগেও যায় না। প্রথমেই রুটির মতো করে এপাশ ওপাশ সেঁকে নিয়েছি। এরপর 1/2 চা চামচ তেল দিয়ে ভালোভাবে সেঁকে নিচ্ছি। সুন্দর একটা ব্রাউন কালার হয়ে গেলে এবং সেই সাথে অনেক বেশি ফুলকো হলে তারপর পরোটাটা নামিয়ে নিচ্ছি। এই পর্যায়ে তেলটা না দিলেও হবে, যেহেতু আমরা ডোটা তৈরি করার সময় তেল দিয়েছিলাম, আবার মাঝখানে লেয়ারের মধ্যেও কিন্তু তেল দেওয়া হয়েছে। এ পর্যায়ে না দিলেও চলে, তবে তেলটা দিলে খুব সুন্দর ক্রিস্পি হয়। পরোটাগুলো সাথে সাথে এভাবে বানিয়ে খেয়ে নিতে পারলে কিন্তু খুব সুন্দর ক্রিস্পি থাকে। তো এগুলো যেহেতু হটবক্সে রেখে দিয়েছি তো কিছুক্ষণ পর ক্রিস্পিটা থাকবে না, বাপে ক্রিস্পিটা নষ্ট হয়ে যায়। তো সব সময় এভাবে হটবক্সে রাখা হয় না, আজকে একটু কাজের চাপ আছে তো যার কারণে হটবক্সে বানিয়ে রেখে দিয়েছি। আর সেই সাথে 2টো ডিম ভেজে নিচ্ছি।
সকালবেলা ডিম পোস্ট বা ডিম সিদ্ধ এগুলো খেতে কিন্তু ভালো লাগে না, তো এভাবে ডিমের অমলেটটা খেতে ভালো লাগে। প্রতিবার খাওয়া দাওয়ার পর সিংয়ের মধ্যে এক গাদা প্লেট বাটি জমে থাকে, তো সেগুলোর সাথে সাথে ক্লিন করে ফেললে এটা যে হলুদ একটা ভাব পড়ে যায় প্লেট বাটির মধ্যে, সেটাও পড়ে না, আবার অনেকগুলা পাহাড় সমান জমিও থাকে না। তো চেষ্টা করি খাওয়া দাওয়া শেষ করে সাথে সাথে ধুয়ে নিতে। রান্নাবান্না শুরু করব এর আগে যে সিংয়ের মধ্যে যেগুলো জমে আছে সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। এভাবে যে একবার ধুতে হয় তা কিন্তু না, দিনে কিন্তু এভাবে 5-6 বার ধুয়ে নিতে হয়। আর প্রতিবারই এভাবে একটু সাবান দিয়ে ধুয়ে নিতে হয়। সাবান দিয়ে ভালোভাবে মেজে না ধুলে কিন্তু তেল চিটচিটেটা থেকে যায়, তখন কিন্তু আর ভালো লাগে না। আমার গত ভিডিওতে আমার হাতে যে ব্যান্ডেজ দেখেছিলেন, তো সোনিয়া ডেইলি লাইফ আইডি থেকে আপু বলেছিলেন আমি কাটা হাত নিয়ে কত কাজ করছি। আসলে আমি হাত কেটে যাইনি, হাত একটু পুড়ে গিয়েছিলাম, একটু না বেশ ভালোই পুড়েছি। আমি যখন রান্না করছিলাম তখন সিয়াম এসেছিল আমার সাথে কি একটা কথা বলার জন্য, তো ওর সাথে কথা বলতে গিয়ে পাতিলের সাথে এভাবে আমার হাতটা লেগে যায়। শুধু যে এক হাতে তা না, আরেক হাতেও কিন্তু আমার সেই পোড়ার দাগটা দেখতে পেয়েছেন। তো এভাবে অসংখ্য দাগ কিন্তু আমার হাতে আছে, সবগুলোই পোড়ার দাগ। আমার হাতে এই ছোট ছোট পোড়ার দাগ নিয়ে আমার জীবনে অনেক ছোট ছোট গল্পও আছে, যাই হোক এগুলো আর বলছি না। তো এইসব বিষয়ে আসলে আমার আরও একটু সাবধানতা অবলম্বন করা উচিত। তাড়াহুড়ো করতে গিয়ে প্রতিদিন দেখা যায় রান্না করার সময় কোনো না কোনো হাতে কোনো না কোনো জায়গায় একটু হলেও লেগে যায়। আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো টুকিটাকি কাজ করে নিয়েছি, সোফাগুলো ভালোভাবে ঝেড়ে নিয়েছি। দেখা যায় ইদানিং সোফাগুলো প্রতিদিন আর ঝাড়া হয় না, কয়েকদিন পর পর এভাবে ঝেড়ে নিই। আর সোফা সেটের পাশে যে একটা ছোট্ট একটা টেবিল আছে সেখানে একটা ম্যাট দিয়ে দিয়েছে, আর একটা দানি রেখেছিলাম, তো সেটাও একটু চেঞ্জ করে দিচ্ছি। আর ম্যাটটা তুলে ভালোভাবে ধুলাগুলো একটু পরিষ্কার করে দিয়েছি। এখানে যে আগে ফুলদানিটা ছিল ওটা অন্য জায়গায় নিয়ে গিয়েছি, তো এখানে আরেকটা নতুন করে বানিয়ে দিয়েছি। নিচের দানিটা আলাদাভাবে ছিল এতদিন। এই দানির উপরে যে ফুলগুলা দিয়েছি ওগুলো অন্য একটা ফুলদানিতে ছিল, তো নিচের ফুলদানিটা কাঁচে থাকার কারণে পরে ভেঙে গিয়েছিল, তো ওটা এটার সাথে সেট করে নিয়েছি। দুপুরে রান্নার আয়োজন করে নিচ্ছি। এখানে মিষ্টি কুমড়া ভর্তা করে নিব, সেই সাথে একটু রুই মাছ কারি করে নিব। রাত্রিবেলা আরও একটা আইটেম রান্না করা হবে, একটা ভাজি করে নিব রাত্রিবেলার জন্য। তো এখন শুধু ভর্তাটা আর মাছটাই করে নিব। এই মিষ্টি কুমড়া ভর্তাটা প্রথমবার করেছি, তো অনেক বেশি ভালো লেগেছিল, যদিও সোহা সিয়াম তেমন একটা পছন্দ করেনি। মিষ্টি কুমড়া ওদের তেমন একটা কেউ পছন্দ না, একটু মিষ্টি মিষ্টি হওয়ার কারণে, তো আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। এগুলো চাইলে সিদ্ধ করে কিন্তু ভর্তাটা করা যায়, তবে এভাবে একটু ভেজে করলে মনে হয় একটু বেশি ভালো লাগে। সরিষার তেলের মধ্যে কিন্তু পাতলা পাতলা করে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিয়েছি, আর কয়েকটা সাথে রসুনও দিয়ে দিয়েছি, একের সাথে সিদ্ধ হয়ে যাবে। সবগুলো ভালোভাবে এপাশ ওপাশ সিদ্ধ করে নিয়েছি, এরপর একটা প্লেটে তুলে নিচ্ছি। ফ্রাই প্যানে আরও একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, সেই সাথে কয়েকটা শুকনো মরিচ আর কিছু পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজ চাইলে এখানে কাঁচাও দেওয়া যায়, তবে সাথে সাথে খেয়ে ফেলে কাঁচা দিলে ভালো হয়। তো এখন যেহেতু খেতে খেতে একটু দেরি আছে, সেক্ষেত্রে পেঁয়াজের গন্ধটা যেন না হয় একটু পেঁয়াজটা ভেজে দিচ্ছি। আর পেঁয়াজটা ভেজে যে কোনো ভর্তাতে দিলে ভর্তাটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না। ভর্তার আইটেমগুলো ভেজে নেওয়ার পর এবার রুই মাছগুলো একটু ভেজে নিচ্ছি। এগুলো গতকাল রাত্রে এনেছিল, খুবই ফ্রেশ, চাইলে কাঁচাও রান্না করা যেত, তবে আজকে একটু ভেজেই রান্না করছি। আর এই ছোটো সাইজের রুই মাছগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে বড় সাইজের রুই মাছগুলোর থেকে। আর মাছগুলো বাছতে দিয়ে এদিক থেকে ভর্তাটাও তৈরি করে নিচ্ছি। শুকনো মরিচ আর রসুনগুলা ভালোভাবে মিক্স করে নিব। আর এখানে লবণ যেহেতু দিয়েছি, লবণটা এই পর্যায়ে আর দিব না, চেক করে প্রয়োজন হলে আবার একটু পরে দেওয়া যাবে। এখানে চাইলে ধনিয়া পাতাটাও দেওয়া যাবে, ধনিয়া পাতাটা দিলে টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যাবে, তো ওটা বাসায় ছিল না, আজকে আর দিইনি। কিছুটা পরিমাণ কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছি, আর সরিষার তেলে সুন্দর একটা ফ্লেভার হবে। আর সবগুলো একসাথে এভাবে মেখে নিচ্ছি। আর এই প্রথমবার তেলে ভেজে এভাবে মিষ্টি কুমড়া ভর্তাটা করে নিয়েছি, তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে।
মাছগুলা ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলো একটু রান্না করে নিচ্ছি। আর এখানে কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছি, যেহেতু মাছগুলো ভাজায় আছে এর থেকে প্রচুর পরিমাণে তেল বেরিয়ে আসবে। আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে রসুন বাটা আজকে ব্যবহার করিনি, একটু চাইলে দেওয়া যাবে, তো ওটা ভুলে গিয়েছিলাম। আর সেই সাথে 2টা টমেটো দিয়ে দিয়েছি, আর লবণ হলুদ মরিচ দিয়েছি, ধনিয়া জিরার গুঁড়া দিইনি। মাছগুলা যেহেতু ভাজাই আছে, তো বেশিক্ষণ কষানোর বা রান্না করার কোনো দরকার নেই। ভাজা মাছ বেশিক্ষণ রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে না, এর টেস্টটা নষ্ট হয়ে যায়। জাস্ট একটু মশলার সাথে মিশিয়ে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি, একটু ঝোল ঝোল করে রান্না করা হবে। এবার ঢাকা দিয়ে 2 থেকে 3টা বলক তুলে নিলে হয়ে যাবে। আর রান্না শেষে কয়েকটা কাঁচামরিচ দিয়েছিলাম, খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।